ঘুনপোকা উপন্যাসের মুখ্য চরিত্র শ্যাম মাত্র কদিন আগে সেন্ট অ্যান্ড মিলারের চাকরি থেকে ইস্তফা দিয়েছে একটা গণ্ডগোল বাধায়। উপরওয়ালার একটা অশ্লীল উক্তি ওর ডিগনিটিতে দারুণ আঘাত করে, যেটাও মেনে নিতে পারেনি। কলকাতাতেই একটা ঘর ভাড়া নিয়ে শ্যাম থাকে, পাইস হোটেলে খায়। সেখানেই আলাপ মিত্তিরের সঙ্গে, সুবোধ মিত্তির। খুবই সাদামাটা ব্যাচেলার লোক, বিশেষত্ব বলতে তার কিছুই নেই। সেদিন পাইস হোটেলের দরজায় সুবোধ মিত্তিরের সঙ্গে দেখা। মিত্র হৈ হৈ করে ওঠে, 7:30টায় আপনি এখানে? আমি তো এইমাত্র বিকেলের 3rd কাপ চা চালিয়ে গেলুম মশাই, 10টায় খেতে আসবো। এখনই রাতের খাওয়া শেষ করলে মাঝরাতে ঘুম ভেঙে আবার যে খিদে পেয়ে যাবে মশাই। চলুন তো মশাই, চলুন, কাছেই আমার আস্থানা মশাই, চলুন না, দেখে আসবেন। যেতে যেতে মিত্র লন্ড্রির দোকান থেকে কাপড় নিল, মুদির দোকান থেকে নিল বাতাসা, আর ফুলের দোকান থেকে নিল গাঁদা ফুল কলা পাতায় করে। এসবের ফাঁকে ফাঁকে একটানা কথা বলে যাচ্ছিল মিত্র। হাঁটতে হাঁটতে শ্যাম হঠাৎ লক্ষ্য করে মিত্রর বাঁ বগলে লন্ড্রিতে ধোয়ানো কাপড়, বাঁ হাতে বাতাসার ঠোঙা, ডান হাতে কলা পাতায় মোড়া ফুল। শ্যামের মনে হয় এখন যদি হঠাৎ মিত্রর ঘাড় কিংবা নাক একটু চুলকে ওঠে, হয়তো মিত্র শ্যামকেই ডেকে বলবে, দিন তো মশাই আমার ঘাড় কিংবা নাকটা একটু চুলকে। ভাবতেই শ্যাম খুব বিনয়ের সঙ্গে হাত বাড়িয়ে বলে, আপনার ফুলটা আমার হাতে দিন। কথা বলতে বলতে গলির শেষে মিত্রর ঘরের সামনে পৌঁছে যায় তারা। মিত্র তালা খুলে ঘরে ঢুকে আলো জ্বালায়, বলে, এই আমার আস্তানা। দেওয়ালে অনেক ঠাকুর দেবতার ছবি আটকানো, গোটা 3 ক্যালেন্ডার, ইজি চেয়ার, টেবিল, আর এখানে ওখানে স্তূপীকৃত বইপত্র। জ্যোতিষবিদ্যার 2টো পত্রিকা বিছানায় ওল্টানো। টেবিলে রবি ঠাকুরের ছবিতে একটা মালা পরানো, সামনে ধূপকাঠির স্ট্যান্ড। বিস্তর ধুলো জমেছে সর্বত্র। ঘরের জানালা মাত্র একটি, ভিতরের দিকে আরেকটি দরজা। মিত্র দ্রুত ধুতি শার্ট পাল্টে লুঙ্গি পরে নিল। এক লখমায় ভিতরে গিয়ে চোখে মুখে হাতে পায়ে জল দিয়ে এলো। তারপর টেবিলের সামনে একটা আসন পেতে মেঝেতে বসে শ্যামকে হাত দেখিয়ে একটু অপেক্ষা করতে ইঙ্গিত করল। শ্যাম লক্ষ্য করে টেবিলের নিচে ঘুপচির ভেতরে একটা কাঠের ছোট্ট পালঙ্ক। সেখানে রয়েছে পেতলের গোপাল, মাটির কালী, রামকৃষ্ণ সারদামণির ছবি। একদিকে একটা পেতলের থালায় চকচক করছে শিবলিঙ্গ। ছোট্ট থালায় গ্লাসে করে জল আর বাতাসা সাজিয়ে দিল মিত্র। ঘাড় ঘুরিয়ে একবার শ্যামের দিকে ফিরতেই দেখে শ্যাম অপলকে ওর দিকেই তাকিয়ে আছে। মিত্র হেসে ওঠে, এসব নিত্য কর্ম মশাই। মা কাঠের সিংহাসনে একটা ঠাকুর বসিয়েছিলেন, মরবার সময় মিনমিন করে বললেন, ঠাকুরকে একটু ফুল বাতাসা দিস বাবা। আমিও রোজ দিয়ে যাই আর কি, 4-6 আনায় হয়ে যায় ব্যাপারটা। নইলে মশাই ঠাকুর দেবতায় আমার তেমন ভক্তি শ্রদ্ধা নেইটেই। আচ্ছা, ভগবান আছে বলে আপনার মনে হয়? উৎসুক চোখে মিত্র শ্যামের দিকে তাকালো। তারপর নিজেই বলে ওঠে, আছে বোধহয় কিছু একটা, কিন্তু। মিত্র ফুলগুলো ভাগ করে দিল সব দেবতাকে। তারপর চোখ বুজে কয়েক সেকেন্ড বসে রইল। উঠে দাঁড়াতেই শ্যাম বলল, কি মন্ত্র বললেন? বললুম ঠাকুর খাও। মাও ওই মন্ত্রই বলতেন আর কি। কিছু না মশাই, স্রেফ অভ্যেস।
অনেকদিন ভুল করে একবার দেওয়া বাতাসা আবার দিয়ে দিয়েছি। জ্বরজারি হলে বিছানায় শুয়ে শুয়ে বলি, ঠাকুর খাও। ঠাকুর তখন কি খায় কে জানে, তবে প্রসাদী বাতাসা আমি মশাই জমিয়ে রাখি কৌটোয়। বিকেলে মুড়ির সঙ্গে দিব্যি চলে যায় আর কি। মিত্র এবার যত্ন করে রবি ঠাকুরের ছবির সামনে ধূপকাঠি জ্বেলে দিল। শ্যাম লক্ষ্য করে মালাটা ছবির গলায় বেশ তরতাজা, বোধহয় সকালেই কেনা। একটু খটকা লাগে। আজ তো 25শে বৈশাখ নয়, এমনকি 22শে শ্রাবণ আসতেও অনেক দেরি। আচ্ছা, ওই মালাটা কেন? মিত্রকে সামান্য অপ্রস্তুত মনে হয়, একটু লাজুক হাসে। এটাও বেশি বলতে পারেন। আপনাকে বলেছিলাম না, ঠাকুর দেবতায় আমার তেমন ভক্তি শ্রদ্ধা নেইটেই, কিন্তু কিছু একটা আছে মশাই, ও ঠিক বুঝবেন না। আসলে রবি ঠাকুরকে আমি খুব ভক্তি শ্রদ্ধা করি। সে তো সকলেই করে। না না, ঠিক সেরকম নয়। আমি রবীন্দ্র জয়ন্তীতে যাইটাই না কখনো, শান্তিনিকেতনও দেখিনি, জোড়াসাঁকোর ঠিকানাও জানি না। না না মশাই, রবি ঠাকুরের কবিতাও খুব একটা পড়িনি টড়িনি। ওই ধরুন বাংলা সিলেকশনে যা ছিল তার দু একটা ছিটকে ছাটকা আর কি। পুরো কবিতা বলতে বললেও একটাও মুখস্থ বলতে পারবো না। যদি দু এক লাইন বলতে বলেন বলতে পারি। ওই ওই যে রমণীর মন সহস্র বর্ষেরও সখা সাধনার ধন, কিংবা ওগো সুন্দরী তুমি মধু মঞ্জুরি পুলকিত পুলক। দেখলেন তো মশাই, না না, ঠিক আপনারা যে চোখে দেখেন সে চোখে না। রবি ঠাকুর আমার কাছে অন্য রকম, একেবারে অন্য রকম, আলাদা। মিত্র এসে শ্যামের পাশে চৌকিতে বসে। বিপদে পড়লে আমি রবি ঠাকুরকে ডাকি মশাই। ছেলেবেলা থেকেই আমার এই অভ্যেস। ভালো মনে পড়ে না সেই কবে ছেলেবেলায় একবার মাথায় টিকটিকি পড়েছিল বলে ভয়ে টেনে দৌড় দিয়েছিলুম, দড়াম করে ধাক্কা খেয়েছিলুম বাবার পড়াশোনার টেবিলে। ডুকরে কেঁদে উঠতে গিয়ে দেখি টেবিলের উপরে রবি ঠাকুরের ওই ছবি, মালা পরানো, সামনে ধূপকাঠি জ্বলছে। আমার যে কি মনে হলো, আমি কেঁদে বললাম, রবি ঠাকুর, আমার মাথায় টিকটিকি তুমি তাড়িয়ে দাও। আমার ঘন চুলের ভেতর থেকে তক্ষুনি টিকটিকির বাচ্চাটা ছিটকে পড়ে গেল টেবিলে, তারপর খড়খড় করে দেওয়াল বেয়ে উঠে গেল। আমি শিউরে উঠলাম। না না মশাই, হাসবেন না। আমার মনে হলো ছবির রবি ঠাকুরের মুখে এক টুকরো হাসি কেমন ঝিকমিকিয়ে গেল। ভয়ে আমার সারা গা কাঁটা দিল। তারপর ক্রমে আমি বুঝতে পারলুম আমি গোপনে একটা আলাদা রবি ঠাকুরকে পেয়ে গেছি। সে আমার কৌটোয় রাখা কড়ির মতো, মায়ের কাছে গায়ের জ্বর লুকিয়ে রাখার মতো। আমি সকলের কাছ থেকে আমার রবীন্দ্রনাথকে আলাদা করে নিলুম মশাই। রাত্রে একা অন্ধকার ঘর পেরোতে পারছি না, আমি ডাকলুম, রবি ঠাকুর, আমি অন্ধকার ঘর পেরোতে পারছি না, আমাকে পার করে দাও। সঙ্গে সঙ্গে মনে হতো আপনজনের মতো কেউ আমার হাত এসে ধরল। আমি গটমট করে পেরিয়ে যেতুম ঘর। ঘুড়ি ধরা নিয়ে একবার খালাসিপাড়ার ছেলেদের সঙ্গে মারপিট লাগলো। চেঁচিয়ে উঠেছিলাম, রবি ঠাকুর, রবি ঠাকুর, আমাকে এরা মারছে, আমাকে তুমি নিয়ে যাও। শুনে থমকে গিয়ে ছেলেগুলো হেসে গড়িয়ে পড়ল। রবি ঠাকুর নিয়ে যা, কি রে ছেলেটা? তাদের ওই অসামান্য অসতর্ক মুহূর্তের হাসির ফাঁকে গলে গিয়ে আমি টেনে দৌড় মেরেছিলাম। ওরা আর আমার নাগাল পায়নি। আমি কতদিন আমাদের ফুলবাগানে ঘুরে বেরিয়েছি রবি ঠাকুরের সঙ্গে, চলে গেছি বহু দূরে নীলকুঠিতে ফল খেতে।
হেঁটে রেল ব্রিজ পার হয়ে চলে গেছি শম্ভুগঞ্জের মেলায়। মাঝিদের ফাঁকে দিয়ে পাট বোঝাই নৌকার গাঁঠারির ফাঁক ঘেঁষে চলে গেছি অচেনাগঞ্জে। লোকে ভাবতো একা একা গেছে সুবোধ, কিন্তু তা নয়। আমার সঙ্গে সব সময় থাকতো রবি ঠাকুর। ওই অত লম্বা, মাথায় কালো ঠোঙার টুপি, গায়ে জোব্বা আর দুধ সাদা দাড়িওয়ালা লোকটা সব সময় থাকতো আমার সঙ্গে। একটু কুঁজো হয়ে নরম একটা প্রকাণ্ড হাতে ধরে থাকতো আমার হাত। আমি নিশ্চিন্তে চলে যেতুম যেখানে সেখানে। আমার পথ হারানোর ভয় থাকতো না। আমি জানতুম রবি ঠাকুর ঠিক পৌঁছে দেবে আমায়, ঝড়ে জলে জোব্বার আড়ালে ঘিরে রাখবে আমাকে, ঘুমের আগে শুনিয়ে দেবে রূপকথার গল্প। একটা ঠান্ডা আরামে চোখ দুটো বুজে আসবে আমার, ঘুমিয়ে পড়ব গভীর ঘুম। মা, দিদি, ঠাকুমার কাছে কতবার শুনেছি, ভূতের ভয় পেলে বুকে রাম নাম লিখিস, সন্ধেবেলায় চাঁদ তারা না দেখে ঘরে ঢুকিস না, রাতে সাপের নাম করলে 3 বার আস্তিক মুড়ির নাম নিস। আমি সেসব কিচ্ছু মানতুম না। আমি গোপনে রবি ঠাকুরকে বলতুম, এরা তো জানে না আমার তুমি আছো। তারপর খুব হাসতুম দুজনে। আমাদের দুজনের ছিল বাদ বাকি সকলের সঙ্গে লুকোচুরি খেলা। না না, সব সময় নয়। একটা ছেলে আমাদের পোষা দাঁড়ের তোতা পাখিকে ঢিল মেরেছিল বলে আমি বলেছিলুম, রবি ঠাকুর, ওর চোখ দুটো কানা করে দাও তো। তার ঠিক 2 দিন পর আমার চোখ উঠল। একবার আমি ছোট বোনের সঙ্গে জাঁক করে বলেছিলুম, আমি রাত 10টার সময় একা একা ছাদে বেরিয়ে আসতে পারি। সে বলল, ইল্লি। সঙ্গে সঙ্গে আমি বললুম, বাজি। সে তার জমানো পয়সা বাজি ধরল। একদিন 10টার সময় আমি হাসতে হাসতে চলে গেলুম ছাদে, কিন্তু নামবার সময় আমাদের পোষা বেড়ালটার গায়ে পা পড়তে আঁচড়ে কামড়ে দিল। সে রাতে রবি ঠাকুর আর কথা বলেনি আমার সঙ্গে, কেননা আমি জেনে শুনে বাজি ধরেছিলুম, কেননা আমি ঠকিয়ে নিতে চেয়েছিলুম আমার ছোট বোনটার টিফিন না খাওয়া, পুঁতির মালা না কেনার জমানো পয়সা। হ্যাঁ হ্যাঁ মশাই, যতক্ষণ আমি পবিত্র থাকতুম ততক্ষণই রবি ঠাকুর থাকতো আমার সঙ্গে। ঝড়ে জলে, আলোয় অন্ধকারে কিংবা দূরে, সব সময় ওই লম্বা, মাথায় কালো টুপি, জোব্বা পরা দাড়িওয়ালা লোকটা সব কাজ ফেলে আমার সঙ্গে থাকতো। ক্রমে মিত্রর চোখ চিকচিক করে ওঠে জলে। না মশাই, আপনাদের রক্ত মাংসের রবি ঠাকুরকে আমি কখনো চোখে দেখিনি। আচ্ছা, আপনার কি মনে হয় আমার রবি ঠাকুরের সঙ্গে আপনাদের রবি ঠাকুরের কোনো মিল আছে? শ্যাম মাথা নাড়ে, না। মিত্র আবার বলে ওঠে, আসলে আমি ঠিক আসল রবি ঠাকুরকে পেয়েছিলাম মশাই, কিন্তু রাখতে পারলুম না। ক্রমে বয়স বাড়তে লাগলো, ব্রণ বেরোতে লাগলো, চোখের দৃষ্টি গেল পাল্টে। ঘুমের মধ্যে অবৈধ স্বপ্ন, চলাফেরায় এলো সতর্কতা। আমার ভিতরে মশাই পাপ ঢুকে যেতে লাগলো। এখন রবি ঠাকুরের কবিতা পড়ি স্কুলে, আর নোট বই থেকে অর্থ দেখে নিই, কিন্তু কেবলই মনে হয়, না, আমি যাকে চিনতুম এ তো সে নয়। একদিন আমি আমাদের বাগানের কোণে শিমুল গাছতলায় বসে ঘাসের ডাঁটি চিবোতে চিবোতে আস্তে করে ডাকলুম, রবি ঠাকুর। কোনো সাড়া এলো না। একটু গলা তুলে ডাকলুম, রবি ঠাকুর। সাড়া এলো না।
মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে পাতার ফাঁক দিয়ে গলে আসা সূর্যের ছটা মুখে মেখে প্রাণপণে ডাকলুম, রবি ঠাকুর। তাও সাড়া এলো না, এলো না তো, আর এলোই না। মাঝরাতে ঘুম ভেঙে ডাকলুম, সকালে উঠে ডাকলুম, ছাদে গিয়ে মাঠে গিয়ে নৌকায় চড়ে ডাকলুম, আকাশের দিকে তাকিয়ে ডাকলুম, নদীর জলের দিকে চেয়ে ডাকলুম। তারপর বসলুম আমার গোপন কান্না কাঁদতে। গেল আমার রবি ঠাকুর, গেল আমার সাহস, আমার শুদ্ধতা, আমার শৈশব। বুকের শব্দে আমার শৈশবের পবিত্রতার বিসর্জনের বাজনা শুনলুম। মিত্রর চোখের বাঁধ উঁচিয়ে গাল বেয়ে স্রোতের মতো নেমে এলো জল। ঘুমের মধ্যে যেভাবে মায়ের কোল থেকে সরে যায় বাচ্চা ছেলে, তারপর থেকেই আমার জীবন একটা ট্র্যাজেডি মশাই। আস্তে ফুঁপিয়ে ওঠে মিত্র, হাঁটু মুড়ে মুখ গুজে দেয়, কাঁদতে থাকে। একটা ঘরের মধ্যে শ্যাম এগিয়ে গিয়ে মিত্রর কাজ ঘেঁষে বসে, মাথায় হাত বুলিয়ে দেয়, এলোমেলোভাবে বলে, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। শ্যাম মিত্রর অস্ফুট কথা শুনতে পাচ্ছিল। রবি ঠাকুর ছাড়া আমার আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এখন আমাকে কে দেবে সেই রবি ঠাকুর, কে দেবে? গভীর দুঃখে শ্যাম মাথা নাড়ে। ঠিক মুখ না তুলে মিত্র বলে, সবচেয়ে বড় কথা কি জানেন? কি? আমার আর ভালোবাসা নেই। ভালোবাসা নেই? অবুঝের মতো প্রশ্নটা করে বসে শ্যাম। নেই, নেই। আমার রবি ঠাকুর রাগ করে আমার কাছ থেকে চলে গেল, একেবারে রিক্ত নিঃস্ব দেউলে করে দিয়ে। আমি কোনো কিছুকেই তেমন করে ভালোবাসতে পারলুম না। মিত্র ডুবে যেতে লাগলো গভীর থেকে গভীরতম কান্নায়। মিত্রকে কাঁদতে দিয়ে শ্যাম ধীর নিঃশব্দ পায়ে উঠে এলো। কিছু কিছু কান্না আছে যা মানুষ একাত্ম হয়ে নিজের মতো করে কাঁদে। এ সময় কাউকে থাকতে নেই। দরজাটা আস্তে ভেজিয়ে দিয়ে শ্যাম বেরিয়ে এলো রাস্তায়। অন্যমনস্কভাবে সিগারেটের প্যাকেটটা হাতড়ে বের করলো পকেট থেকে। দেশলাই জ্বালতে গিয়ে খস শব্দে হঠাৎ মনে পড়ে গেল আজ তার ৩১তম জন্মদিন। মিত্রকে খাওয়ানোর কথা ছিল আজ, হলো না। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে শ্যাম শব্দ না করেই হেসে ওঠে, অন্যরকম হাসি।